বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। দেখতে দেখতে 10 বছরের দোরগোড়ায় হুগলির ধরমপুর রাইফেল ক্লাব। অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এই রাইফেল ক্লাবের খেলোয়াড়রা 2028 সালের অলিম্পিক পাখির চোখ করে এগিয়ে চলেছে। এমনি জানালেন এই ক্লাবের কর্ণধার শ্যামল দাস, যিনি রাইফেল শুটিংয়ের জাতীয় স্তরে সফলতা পেয়ে রেলের চাকরি পেয়েছিলেন। রাইফেল শুটিং অত্যন্ত ব্যয়বহুল খেলা, আর তার সঙ্গে রয়েছে সরকারি নিয়মবিধির অক্টোপাস। একটা রাইফেল লাইসেন্স পেতে গেলে জুতোর শোল খুলে যায়, সরকারি স্তরে কোনো রকম সাহায্য পাওয়া যায় না। তবু এই রাইফেল শুটিং ক্লাবের খেলোয়াড়রা নিজেদের হাজার প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে প্রস্তুতি নিচ্ছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাইফেল শুটিংয়ের পদক পাওয়ার লক্ষ্যে। প্যারিস অলিম্পিক্সে যে কটা পদক এসেছে তার সিংহভাগ রাইফেল শুটিং ও তীরন্দাজদের জন্য। আন্তর্জাতিক স্তরে খেলার জগতে দেশের মান সম্মান উজ্জ্বল করে রাইফেল শুটার আর্চারি খেলোয়াড়রা, তবুও তাদের কোনো গুরুত্ব নেই যত গুরুত্ব ক্রিকেটার। ক্ষেপের সঙ্গে এই কথাই বললেন এই ক্লাবের কর্ণধার, অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দা। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার ছেলে পিস্তল শুটিং করেছে, জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়া চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সব খেলেছে, ওনারাও মেডেল পেয়েছে। ও এখন ইস্টার্ন রেলে চাকরি করছে, ইস্টার্ন রেলে চাকরি আছে, অর্জুন দাস। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে, আরও অনেক ভালো শুটার ছিল যাদের অন্য ক্লাবে চলে গেছে, ভালো ভালো শুটার 5-6 জন। কাউকে তো ধরে রাখা যাবে না, যার ইচ্ছা হবে থাকবে, যার ইচ্ছা হবে চলে যাবে। আমার টার্গেট আরও উন্নত করা, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব। একটু রাইফেল রেঞ্জের কটা সেকশন আছে এই কম্পিটিশন? এখানে আমার 3টে সেকশন আছে। একটা আছে ইলেকট্রনিক্স রেঞ্জ ইন্টারন্যাশনাল, একটা আছে নর্মাল রেঞ্জ যেখানে প্রাইমারি স্টেজ শেখানো হয়, 95% মানলে তারপর আমরা ইলেকট্রনিক্সে নিয়ে আসি তাদের। আর একটা নিচে আছে আমার, আপনাকে দেখাচ্ছি, 25 মিটার ইনডোর রেঞ্জ। এই 25 মিটারে মেয়েদেরকে মানুভাকার পিস্তলে 4th হলো, তো ওই রেঞ্জটাও আমাদের এখানে করানো হয়। 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল করানো হয়, 25 মিটার সেন্টার ফায়ার করানো হয়, 50 মিটার ফ্রি পিস্তল করানো হয়, আর র্যাপিড ফায়ারের সিস্টেম আছে 25 মিটার, সবই করানো হয়। রাইফেল শুটিং, পিস্তল শুটিং মেন্টাল গেম, যেটা আমরা ভারতবর্ষের যত ফুটবল প্লেয়ার আছে তারা ধরুন বডি কন্টাক্টে কোনো প্লেয়ারদের সঙ্গে পারছে না, দমের সঙ্গে পারছে না, স্কিলের সঙ্গে পারছে না। এখানে শুধু বুদ্ধির খেলা, বডি কন্টাক্টের খেলা নেই। তো বাংলা এমন একটা জায়গা বা ইন্ডিয়া এমন একটা জায়গা, এখানে বুদ্ধি, প্রকট বুদ্ধির মানুষ আমাদের এখানে প্রচুর আছে। তাই জন্য আমরা শুটিংয়ে ওয়ার্ল্ড নাম্বার 1 হতে চলেছি। 1, 2, 3-এর মধ্যে আছি আমরা সারা পৃথিবীতে। এবারে অলিম্পিক্সে ভালো, অলিম্পিক্সে এবারে মনু বাকার মিক্স ডবলসে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, আর ইন্ডিভিজুয়ালিও ব্রোঞ্জ মেডেল পেয়েছে। স্বপ্নিল কুশলে আগে আমাদের রেলের প্লেয়ার ছিল, সেও 3 পজিশনে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো এতগুলো অ্যাচিভমেন্ট তো শুটিং থেকে এসেছে। আমাদের দেশে, মানে আমার পার্সোনাল যে ভাবনা, যদি ইন্ডিয়া গভর্নমেন্ট, আমি বলেও ছিলাম রাজনাথ সিংকে একবার, স্যার রাজনাথ সিংকে আমি বলেছিলাম যে স্যার যদি আপনি এনি স্পোর্টস ইকুইপমেন্ট ডিউটি ফ্রি করতে পারেন
তাহলে ইন্ডিয়া অলিম্পিকে 25টা পদক আনবে। কারণ বেশিরভাগ ছেলে মেয়ে ইন্ডিভিজুয়াল স্পোর্টসে অনেক দক্ষ, আর্চারি বলুন, শুটিং বলুন, কারণ এরা সব নিয়ে এসে নিজে থেকে তৈরি করছে, নিজে থেকে। আপনি ন্যাশনালে গিয়ে কোয়ালিফাই করবেন, তারপরে আপনি ইম্পোর্ট লাইসেন্সের রাস্তা পাবেন। সেটাকে যদি গ্রাসরুট থেকে আপনি স্টেট থেকে করতে পারেন, তাহলে ইন্ডিয়া অলিম্পিকে 25-30টা মডেল পাবে। ইন্ডিয়ায় প্রতিবার কম নেই। এই ধরনের রাইফেল শুটিং বলুন, আর্চারি বলুন, এখানে বাধা কোনটা? মানে ট্যাক্সেশন বা এই ধরনের কোনো ব্যাপার আছে ইকুইপমেন্টসে? ইকুইপমেন্ট বলতে ধরুন এখানে রাইফেল পিস্তলের যা দাম, আমাদের তো গরিব প্রধান দেশ, তো সেখানে বড় লোকদের কাছে প্রচুর পয়সা আছে, দু একজন আছে, কিন্তু গরিব শ্রেণীর থেকে 70%-80% মানুষ আসছে খেলতে, এসে তখন এফোর্ড করতে পারছে না বলে রিটার্ন চলে যাচ্ছে। তো আমি, আমার চেষ্টা আছে, আমি কিছু সংস্থা থেকে, কিছু ভাব থেকে আমি একটা কিছু রোজগার করি, সেইখান থেকে যাদের প্রয়োজন হয় তাদেরকে আমি দিই আমার যতটা ক্ষমতা। ধরুন আমার জামা প্যান্ট তৈরি করছি, যে জামা প্যান্টটা আমরা 55,000 বিক্রি করছি, সেই জামা আমরা ক্লাবের ছেলে মেয়েদের 30,000 দিচ্ছি। একটা ড্রেসের সব সাবসিডি দিয়ে চালাচ্ছি। এই রাইফেল শুটিং একটা ড্রেসের দাম 30,000? 30,000 আছে, 40,000 আছে, 50,000 আছে, 25,000 আছে, 18,000 আছে, যারা যারা এফোর্ড করতে পারে তারা। রাইফেলগুলোকে কিনতে হয় স্টুডেন্ট? রাইফেলগুলো পুরো কিনতে হয়। কিনতে হয়, হ্যাঁ। এবং ধরুন আমার ক্লাবে সবই পিপ সাইড রাইফেল, মানে আইএসএস ম্যাচ খেলার জন্য। আমি ওপেন সাইড ম্যাচ খেলাই না। আমার এখানে যত রাইফেল পিস্তল আছে, ধরুন 30টা রাইফেল আছে, 30টা রাইফেল 30 জন ইউজ করে। অন্য ক্লাবে ধরুন একটা রাইফেল 4-5 জন ইউজ করে, আমার এখানে একটা রাইফেল একজনই ইউজ করে। আমি বলে রেখেছি একটা রাইফেল 2 জন ইউজ করবে। যদি 60টা প্লেয়ার হয় তাহলে 2 জন ইউজ করবে, প্লেয়ার নেই, আমার একটা রাইফেল একজনই ইউজ করে। যদি করে দেখুন তাহলে তো ভালো প্লেয়ার তৈরি হবে, ভালো চাকরিও পাবে। আমার ছেলে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলে সেই রেলে জয়েন করছে, ইস্টার্ন রেলে। আমি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে এসে রেলে জয়েন করেছি। আমার এখান থেকে একটা ন্যাশনাল খেলে এসে বিকাশ ভবনে জয়েন করেছে, স্পোর্টস ডিপার্টমেন্ট। তো চাকরি তো আমার এখান থেকে পেয়েছে। একজন আর্মিতে পরীক্ষা দিয়েছে, সেও চান্স আশা করি হয়ে যাবে। এখানে কতদিন ধরে শিখছো? আমার এখানে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। কোন ডিভিশনটা প্র্যাকটিস করেন? আমি 10 মিটার এয়ার রাইফেল। 3 মিটার এয়ার রাইফেল। সপ্তাহে কদিন আসো? সপ্তাহে 3 দিন। 3 দিন। আচ্ছা, তোমার ইচ্ছে কি মানে স্টেট লেভেলে কিছু খেলেছো বা চান্স? স্টেট খেলা হয়ে গেছে, ইস্ট জোন লেভেলেও খেলেছি। না, ইস্ট জোনটা খেলতে যাবো আর কি, এই 11 তারিখ থেকে ইস্ট জোন খেলা আছে। তোমার যে লং রেঞ্জের রাইফেলটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা কি কি ডিভিশন এখন পর্যন্ত খেলেছো? আমি একটাই ডিভিশন, 10 মিটার এয়ার রাইফেল সাবিউথ। 10 মিটার এয়ার স্টেট লেভেলে খেলেছো? হ্যাঁ। তোমার নাম আর এটা? আমার নাম সমাদৃত পাল। ও শ্রীরামপুর থেকে আছে। শ্রীরামপুর থেকে। আগে শ্রীরামপুর রাইফেল ক্লাবে ছিলাম। তো এখন আমরা 2016 সালে এই ক্লাবটা এস্টাবলিশ করি। তারপর থেকে এখানেই আছি। আমি তো ইন্টারন্যাশনাল খেলেছি, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট জুনিয়রে। কোন রেঞ্জে আপনি এখন আমি ধরমপুর রাইফেল ক্লাবে প্র্যাকটিস করি। কোন রেঞ্জে? আমি সব রেঞ্জেই প্র্যাকটিস করি। আমার 25, 10, 50 আমি সবেতেই খেলেছি। সবেতেই আমার এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট মানে ছিলাম আমি ফাইনালে ছিলাম। এই এই জগতে, এই ক্রীড়া জগতে কি ফিল করছে? কত কি স্টুডেন্ট আসছে বা স্টুডেন্টের মধ্যে প্র্যাকটিসের প্রবণতা কি বা কী কী অবস্ট্রাকশন থাকে? অবস্ট্রাকশন তো আমাদের একটাই সমস্যা, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের খুব লিমিটেশন আছে, সরকার থেকে কোনো সাপোর্ট আসে না, গুলির অভাব থাকে। যে এইটুকু যে ক্লাবগুলো করছে সব ব্যক্তিগত নিজেদের চেষ্টায়, সবাই মানে ক্যান্ডিডেটরাও নিজেদের প্রচেষ্টাই করছে। আমরা সরকার থেকে তো কোনো সাপোর্ট পাই না, আগেও পাইনি, এখনও পাচ্ছি না। তো সরকার যদি আমাদেরকে কিছুটা সাপোর্ট করে তাহলে আমরা আরও
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.